নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আমার বাংলা। প্রথমেই যে খবরের চোখ রাখবো তা অত্যন্ত চিন্তার, কারণ হু হু করে নামছে গঙ্গার জলস্তর। জানুয়ারিতেই জলস্তর কমায় চিন্তিত হয়ে পড়েছেন পরিবেশবিদরা। একাধিক জেলাতে একই রকম ছবি ধরা পড়ছে। জলবন্টন চুক্তিতে গঙ্গার জল পাচ্ছে বাংলাদেশ। কম বৃষ্টি এবং গঙ্গায় পলি জমার জেরে বেশ কিছু জায়গায় গঙ্গার জল একেবারে শুকিয়ে গিয়েছে। কয়েকটি জেলায় জলস্তর নেমে গিয়েছে। জেলায় জেলায় বন্ধের মুখে ফেরি সার্ভিস। ফলত বিপর্যয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না পরিবেশবিদরা। দক্ষিণেশ্বর ডায়মন্ড হারবারের পর এবারের নবদ্বীপে আমরা একই ছবি দেখতে পাচ্ছি। আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিতভাবে। হু হু করে নামছে গঙ্গার জলস্তর। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদেরকে নিয়ে যাব। এবং যেটা আমরা জানাচ্ছিলাম যে জানুয়ারিতেই জলস্তর কমাতে পরিবেশবিদরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। একাধিক জেলাতে একই ছবি ধরা পড়ছে। প্রত্যেকটি জায়গাতেই হু হু করে জল নামছে। কম বৃষ্টি, গঙ্গায় পলি জমা জের তো রয়েছেই, পাশাপাশি জলবন্টন চুক্তিতে গঙ্গার জল অনেকটাই যাচ্ছে বাংলাদেশে। ফলত কয়েকটি জেলাতে নামছে গঙ্গার জলস্তর। জেলায় জেলায় ফেরি সার্ভিস বন্ধের মুখে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দক্ষিণেশ্বর থেকে রয়েছেন আবির ঘোষাল এবং পাশাপাশি নবদ্বীপ থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি রঞ্জিত সরকার। দুজনের কাছেই আপনাদের নিয়ে যাব, সার্বিক পরিস্থিতি তুলে ধরবো। প্রথমে একটু দক্ষিণেশ্বর থেকে শুরু করি, কারণ এর আগে দক্ষিণেশ্বরের এই ছবিটাই আবির আমাদের সামনে তুলে ধরেছিল। আবারও একবার এখনকার ঠিক কি অবস্থা, কতটা চিন্তার গোটা বিষয়টা জানবো আবিরের কাছ থেকেই। আবির, কি খবর? দেখো, 1997 সালে যখন ভারত বাংলাদেশের মধ্যে জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়, তারপর প্রত্যেক বছর 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত যে গঙ্গার যে জলস্তর তা ফিডার যে ফারাক্কা ব্যারেজ সেখান থেকে ফিডার ক্যানেল মারফত সে পাঠিয়ে দেওয়া হয় হচ্ছে বাংলাদেশের দিকে। প্রত্যেক বছর এই সময়টাতে বৃষ্টির কারণে এবং একই সঙ্গে যেভাবে পলি সরানো হয় তার জেরে গঙ্গার জলের যে স্রোত থাকে সেই স্রোত ভীষণ রকমভাবে কমে গিয়েছে। ফলে ফিডার ক্যানেল দিয়ে জল যখন জঙ্গিপুর পর্যন্ত গিয়ে পৌঁছচ্ছে, সেখান থেকে ভাগীরথী হয়ে হুগলি নদী হয়ে যে জল কলকাতাতে চলে আসে, সেই আসার পথের জলস্তরের পরিমাণ ভীষণ রকমভাবে কমে গেছে। সেচ দপ্তর সূত্রের খবর, প্রত্যেক বছর গঙ্গাতে জলস্তরের যে মাত্রা তা থাকে হচ্ছে জলতল থেকে জলস্তর পর্যন্ত 5.5 মিটারের অনেকটা ওপরে, এবং এটাই হচ্ছে স্বাভাবিক সময় এখানে থাকার জন্য। কিন্তু এই মুহূর্তে গত 50 বছরের রেকর্ড ভাবে সেই মাত্রা কমে গেছে, এবং এই মুহূর্তে জলতল থেকে জলস্তরের পরিমাণ 4.2 মিটারের কাছে গড় হিসাবে কমে গিয়েছে, এবং তার জেরেই এই সমস্যাগুলি তৈরি হয়েছে। যেমন একদিকে যেমন হচ্ছে মুর্শিদাবাদের কিছু অংশ, নবদ্বীপের কিছু অংশ, ব্যারাকপুর, নৈহাটি এই দিকের অংশগুলোতে গঙ্গার ওপর একাধিক জায়গাতে চড়া পড়েছে। ঠিক তেমনিভাবে দক্ষিণেশ্বরের মতো জায়গাতেও এই বেলা 10টা সাড়ে 10টার পর থেকে সেই চর জেগে উঠতে শুরু করেছে। ফলে দুটো জায়গাতে মূল অসুবিধা তৈরি হচ্ছে। প্রধানত হচ্ছে ফেরি সার্ভিস, তার কারণ কলকাতা শহরের একাধিক জায়গাতে, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর, উত্তরপাড়া, শ্রীরামপুর, এই জায়গাতে ফেরি সার্ভিস কার্যত আটকাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি, তা হলদিয়া থেকে যে বার্জ চালায় সেই বার্জ চালানো পর্যন্ত কার্যত বন্ধের মুখে পড়েছে। তার কারণ হচ্ছে নদীতে অধিকাংশ সময় জল থাকছে না, এবং এমনই অবস্থা হচ্ছে যে কার্যত পায়ে হেঁটে মানুষ গঙ্গা নদীর এপার ওপার করতে পারছেন। ফলে এই গঙ্গার এই জলস্তর এই ভীষণ রকমভাবে কমে যাওয়া একদিকে যেমন পরিবেশবিদদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, তেমনিভাবে সরকারের কাছেও গোটা বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। একেবারেই তাই। যেটা বললে আবির, যে প্রায় 10টা সাড়ে 10টার সময় এই আস্তে আস্তে চর জেগে ওঠে। তুমি এখন যেখানে রয়েছো ওখান থেকে কি কোনোভাবে ওই জায়গাটা দেখানো সম্ভব? বা তুমি নিজে যেহেতু রয়েছো, যদি একটু তুলে ধরো ছবির মাধ্যমে কি পরিস্থিতি, যদি একটু বোঝা সম্ভব হয়। দেখো, আমি যে দূরত্বে রয়েছি আমি দেখানোর চেষ্টা করব। এখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে জল পরিমাপ করা হচ্ছে যে বালির ব্রিজ যাকে বলা হয়, সেই বালির ব্রিজের যে স্তম্ভগুলো রয়েছে, দেখো স্তম্ভগুলোতে অনেকগুলো চক দিয়ে লেখা রয়েছে, অর্থাৎ ওই লেভেল পর্যন্ত জল গিয়ে পৌঁছয়, এবং ওখানেই বেশ কতগুলো প্যারামিটার করা আছে, যে প্যারামিটার পি, ও, কিউ, এস, টি এই লেভেল পর্যন্ত দেওয়া থাকে। এস যেখানটা লেখা থাকে সেটা হচ্ছে সর্বোচ্চ পর্যন্ত যায়, এবং এই সময় জল থাকা উচিত হচ্ছে পি লেভেল পর্যন্ত, মানে অর্থাৎ এই জানুয়ারি থেকে মে, 31 মের মাঝামাঝি সময় সেই জায়গাটাতে তা নেই। দ্বিতীয়ত হচ্ছে যে জল যে কমেছে সেটা হচ্ছে যে জেটি রয়েছে, সেই জেটির যে মাপ, সেই মাপের অংশ থেকে বুঝতে পারা যাচ্ছে
এবং হচ্ছে যে ফেরি সার্ভিস চালু আছে, তা দক্ষিণেশ্বর থেকে যখন বেলুড় পর্যন্ত যায় এখানে স্বাভাবিকভাবে লঞ্চের যে গতি থাকে সেই গতিও ভীষণ রকমভাবে কমে গেছে। এবং যারা এখানে কর্মরত অবস্থাতে থাকেন তাদেরকে গত 17ই জানুয়ারির পর থেকে এই জায়গাতে দুপুরবেলা 12টা এবং তার আগে হচ্ছে 10:30টার সময় পর্যন্ত কার্যত তারা এই ভেসেল চালাতেই পারছেন না, তার কারণ জল যেভাবে ক্রমশ কমে যেতে শুরু করেছে এবং সেই জল কমা আস্তে আস্তে শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতিটা আরো অনেকটা যে খারাপ হয়েছে সেটা বুঝতে পারা যাবে। ফলে সব মিলিয়ে জল যে কমেছে, জলস্তর যে কমেছে, এই ছবিগুলো থেকে সেটা পরিষ্কার। একেবারেই। আবিরের সঙ্গে থাকো, আবারও ফিরবো। আমরা দক্ষিণেশ্বরের ছবিটা আবিরের কাছ থেকে পেলাম। চিন্তার ভাঁজ এই মুহূর্তে পরিবেশবিদদের কপালে তো বটেই, সরকারের কপালেও রয়েছে। এবং যদি নবদ্বীপের ছবি তুলে ধরি আপনাদের সামনে, তাহলে সত্যি চিন্তার ভাঁজের সঙ্গে সঙ্গে মনও খারাপ হয়ে যেতে পারে যে গঙ্গার এইরকম একটা অবস্থা, একেবারে শুকিয়ে মাঠ হয়ে গিয়েছে। নবদ্বীপে গঙ্গা প্রায় হেঁটেই পার হওয়া যাচ্ছে। একসময় যেখানে গঙ্গা বয়ে যেত, আজ সেখানে কার্যত অনেক জায়গাতে চাষের জমি বেরিয়ে পড়েছে, কোনো গভীরতা নেই, কোনো স্রোতও নেই। এমনকি মোষের দল তারাও প্রায় হেঁটেই পেরিয়ে যায় গঙ্গা। সেই ছবি আপনারা দেখুন, একেবারে হেঁটে গঙ্গা পারাপার করতে পারছেন সাধারণ মানুষ। জল বলতে, গঙ্গা নদী বলতে যেটা বোঝায় তার চিহ্ন মাত্র নেই। নবদ্বীপ থেকে রয়েছেন রঞ্জিত সরকার, আমাদের প্রতিনিধি। রঞ্জিত তুলে ধরবেন সার্বিক অবস্থা। রঞ্জিত, কি অবস্থা দেখছো এই মুহূর্তে? আমরা তো ক্যামেরার মাধ্যমে যেটুকু দেখতে পাচ্ছি তে সত্যি চিন্তার ভাঁজ। দেখো, একেবারে তোমাকে জানিয়ে রাখি, একটা চিন্তার ভাঁজ বলাই যেতে পারে। কারণ হচ্ছে ভাগীরথী এই মুহূর্তে যে অবস্থা রয়েছে নবদ্বীপ জুড়ে, বিস্তীর্ণ এলাকায় কিন্তু চর পড়ে গেছে, মাঠের রূপ নিয়েছে এবং বিভিন্ন জায়গাতে চাষ হচ্ছে। আমার ঠিক বাদিকে পেছনে দেখতে পাচ্ছি গৌরাঙ্গ সেতু, তার যে পিলার গুলো জলের মাঝখানে থাকার কথা, ভাগীরথীর মাঝখানে থাকার কথা, একটি পিলার বাদ দিয়ে সবকটি পিলার কিন্তু একদম শুকিয়ে গেছে, তার নিচে কিন্তু জল নেই। পাশাপাশি নদীর যে চওড়া সেটা কমতে কমতে কিন্তু একেবারে কোথাও 80 মিটার, কোথাও 75 মিটার জায়গায় কিন্তু দাঁড়িয়েছে। চিন্তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইতিমধ্যে কিন্তু স্বরূপগঞ্জ মায়াপুরের যে ফেরি পরিষেবা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে ভাগীরথীর একদম তীরে, অস্থায়ী জেটি করে সেখান থেকে পারাপার চলছে। এবং যে লঞ্চ পরিষেবা রয়েছে নবদ্বীপ বড়ালঘাট থেকে মায়াপুরে যাওয়ার, সেখানেও কিন্তু লঞ্চ কিন্তু অস্থায়ী জেটি করে কিন্তু ভাগীরথী পর্যন্ত চালানো হচ্ছে। এবং পুরো বিস্তীর্ণ এলাকা, আমার পেছনে যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, পুরো দুটো মাঠ হয়ে গেছে। সেখানে কিন্তু বালি রয়েছে, মানুষ হেঁটে পার করছে। এবং যারা পুরো মানুষ, যারা নদীতে জীবিকা নির্বাহ করে, কেউ মাছ ধরে বা কেউ নৌকো চালিয়ে, তাদের যেটা অভিজ্ঞতা আছে, প্রতিনিয়ত কিন্তু ভাগীরথী তার নিজের যে রূপ, সেই রূপ কিন্তু বদলাচ্ছে। এবং আস্তে আস্তে চর পড়ে যাওয়ার ফলে কিন্তু একটা সময় ভাগীরথী বিলীন হয়ে যাবে না, তো এই আশঙ্কা কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে। একবার রঞ্জিত, যেটা বললে তুমি, মায়াপুরে যাওয়ার যে ফেরি সার্ভিস সেটা বন্ধ হয়ে গিয়েছে, এই যা পরিস্থিতি এখন, কবে থেকে এই ফেরি সার্ভিস পুরোপুরি একদম বন্ধ করে দেওয়া হয়েছে? দেখো, স্বরূপগঞ্জ থেকে মায়াপুর যাওয়ার যে ফেরি পরিষেবা, অর্থাৎ ভাগীরথীর ঠিক পাশেই কিন্তু জলঙ্গি নদী, অর্থাৎ ভাগীরথীর জলস্তর যদি ঠিক থাকে তো জলঙ্গির জলস্তর কিন্তু সেখানে ঠিক থাকে। এবং জলঙ্গির মধ্যেই কিন্তু ভাগীরথীর যে জলস্তর সেটা সরকারিভাবে মাপা হয়, সেখানে তার মিটার রয়েছে, তার নির্দিষ্ট জায়গা রয়েছে মাপার। এবং জানুয়ারি দ্বিতীয় সপ্তাহের পর থেকে কিন্তু জলস্তর নামতে শুরু করে। এবং যেটা স্থানীয় যারা দাবি করছে যে এই জলটা কিন্তু এই সময় কমে না, জলটা আরো দেরিতে কমে, আরো পরে কমে, মার্চ এপ্রিলে গিয়ে সেই জলটা অনেকটাই কমে যায়। কিন্তু এই সময় জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে জল কমে যাওয়ার ফলে কিন্তু সেখানে ফেরি পরিষেবা বন্ধ করে অস্থায়ী ভাবে ভাগীরথী পারে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে কিন্তু ফেরি পরিষেবা চলছে। মানে তুমি বলছো যে অবস্থাটা মার্চ এপ্রিলে থাকে সেটা এবছরে জানুয়ারিতেই হয়ে দাঁড়িয়েছে? একেবারে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে যেভাবে জলস্তর নামতে শুরু করেছে, তাতে কিন্তু আশঙ্কার কারণ দেখা দিয়েছে। এবং যারা অভিজ্ঞ, যারা দীর্ঘদিন ধরে ভাগীরথীতে তারা জীবিকা নির্বাহ বা বিভিন্ন ভাবে যারা দেখছে ভাগীরথীকে প্রতিনিয়ত, তাদের যেটা অভিজ্ঞতা, এই সময় কিন্তু এতটা জলস্তর নেমে যায় না। একেবারে রেকর্ড বলা যেতে পারে যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জলস্তর এতটাই নেমে গেছে যে ফেরি পরিষেবায় বিঘ্ন ঘটেছে। এবং মার্চ এপ্রিলে ভাগীরথী অবস্থা কি দাঁড়াবে তারা কিন্তু আশঙ্কা করেছে। একেবারেই তাই, সত্যি অত্যন্ত চিন্তার এবং আশঙ্কার তো বটেই। যা পরিস্থিতি, যা ছবি আমরা সাধারণত মার্চ এপ্রিলে দেখে থাকি, সেটা এবছরের জানুয়ারিতেই দেখা যাচ্ছে। এবং কার্যত ফেরি সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে, চাষের জমি হয়ে গিয়েছে নদীর চর। অনেক ধন্যবাদ রঞ্জিত এবং আবির, তোমাদের দুজনকে। আবারও পরবর্তীতে যোগাযোগ করব।
এবং যারা সাধারণ বাসিন্দা ওখানকার নবদ্বীপের বাসিন্দা যারা রোজকার ফেরি সার্ভিস ব্যবহার করতেন এবং এখন বন্ধ হয়ে গিয়েছে, তারা ঠিক কি বলছেন তাদের মুখ থেকেই শুনুন। এই মুহূর্তে অবস্থা খুবই খারাপ, নদীর জল নেমে গেছে, তর নেমে যাওয়াতে চড়া পড়ে যাওয়াতে ঘাটটা এখানে চলে এসছে, মানে ওই ভিতর দিকে ছিল ঘাট, সেই ঘাটটাই নদীতে চলে এসছে গঙ্গায় আর কি। গঙ্গার অবস্থাও খারাপ, চড়া আরও বেশি পড়ে যাচ্ছে আর কি, জল এবার তর নেমে যাচ্ছে, ঘাট বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। অনেকটা হেরফের হয়েছে, কিরকম গভীরতাটা কমে গিয়েছে, এটাও তাই। বর্ষাকালে জল হয় না বলে শুকিয়ে যায়, আর এবছর তো 1 মাস আগে শুকিয়ে গেল, গেলবার ফাল্গুন মাসে গিয়েছে, এবার মাঘ মাসে ঘাট চলে গেছে। কি ধরনের সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে ওই ট্রলার আসতে পারে না, চালিয়ে এই যে দেখুন ঘাসগুলো দেখছো না, এই ঘাসগুলোর নিচেই জল। ফ্যানটা যে চলবে, ফ্যান থেকে যাচ্ছে মাটিতে, ট্রলার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। বিশেষজ্ঞরা কি বলছেন শুনবো। পরিবেশগতভাবে গঙ্গা নদী, যেটা আমাদের ভাগীরথী বা হুগলি নদী, এটা কিন্তু কমে যাবেই। আমরা যারা ভূবিজ্ঞানী আমরা পর্যালোচনা করে দেখেছি যে গঙ্গার মূল স্রোতটা কিন্তু পদ্মা দিয়ে বেরিয়ে যাবে। এর আগে যে কটা নদী আমরা দেখেছি যে দক্ষিণমুখী হয়ে কখনো ভাগীরথী, কখনো ইছামতি, কখনো বিদ্যাধরী, সবই শেষের দিকে ওই মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা একদম পরিবেশগত কারণে এবং সময়ের হাত ধরে এখানে কিছু করা যাচ্ছে না। আমরা চেষ্টা করেছিলাম যে হলদিয়া পোর্টকে বাঁচাবার জন্য ফারাক্কা থেকে একটা ফিডার ক্যানেল সরিয়ে নিয়ে এসে সেখান থেকে আবার জল দেওয়া, কিন্তু সেই জলটা সেই পরিমাণে আনতে পারছে না যাতে আমাদের হলদিয়া পোর্ট বাঁচতে পারে। হলদিয়া পোর্ট কিন্তু বাঁচল না ওই উপায়ে। আমাদের স্বীকার করে নিতে হবে যে নদী কিন্তু আস্তে আস্তে তার নাব্যতা হারাবে তার সময়ের হাত ধরে। আরেকটি বিষয় যেটা আমাদের মনে হয় আমরা বিজ্ঞান সমীক্ষা করে জানতে পেরেছি, তা হলো যে আমরা যে আশেপাশে যে চাষ করছি এবং অতিমাত্রায় ভৌমজল উত্তোলন করে নিচ্ছি, একটা নদী কিন্তু জীবন, একটা নদীর নাব্যতা, একটা নদীর যে জলের যে সম্ভার, সেটা কিন্তু নির্ভর করে তার ভৌমজল থেকে সে কতটা গ্রহণ করছে। সবকটা নদী সে নিত্যবাহী হয়েছে পৃথিবীতে তা কিন্তু ভৌমজলের থেকে পুষ্ট হয়ে। আমি যদি চাষের জন্য ভৌমজলকে দূর থেকে আশেপাশে মাঠ থেকে তুলেই ফেলি, তাহলে জলটা কিন্তু নদীটা আর পায় না, এবং সেই ফলাফলটাই কিন্তু এখন পাচ্ছি। আমাদের গঙ্গাতে নাব্যতা হ্রাস হবে এটা আমরা জানি, কিন্তু অতি দ্রুত গতিতে হচ্ছে। তার আরেকটি কারণ হলো কিন্তু এই ভৌমজল উত্তোলনের জন্য। তবে যেটাই দাঁড়াক না কেন, সার্বিকভাবে যে নদীর জলস্তর কমছে এবং তার ফলে যে পরিবেশের ওপর একটা প্রভাব পড়ছে এবং সেটা নেতিবাচক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। চোখ রাখছি আমরা পরের খবরে। সংক্রমণের ভয়ে সভায় নেই অমিত শাহ। ঝাড়গ্রামে বিজেপি সভাতে তিনি থাকছেন না। সভাপতিকে ছাড়াই অবশেষে আজকে বিজেপি নেতৃত্ব তারা সভা করছেন। সোয়াইন ফ্লুতে আক্রান্ত অমিত শাহ গতকাল এই অবস্থাতেই বক্তৃতা দিয়েছিলেন এবং তারপরে কাহিল হয়ে পড়েন এবং তারপর গতকালই তিনি ফিরে যান। আজকে তিনি সভাতে নেই, তার বদলে দুটি সভায় বক্তব্য রাখবেন। ঝাড়গ্রামে দিলীপ ঘোষ, মুকুল রায় এবং সিউড়িতে বিজেপি সভাতে বক্তব্য রাখবেন স্মৃতি ইরানি। অরূপ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অরূপ, যেটা জানতে চাইব, গতকাল অমিত শাহ তিনি দিল্লি ফিরে গিয়েছেন, যাবতীয় তার বক্তব্য রেখে গিয়েছেন, কিন্তু তার এই চলে যাওয়া, তার এই অ্যাবসেন্সে বিজেপির এই সভার তার জৌলুসটা কি সত্যি আগের মতো হবে? নিশ্চিত এটাই একটা আপসেট বিজেপির নেতা কর্মী সমর্থকদের কাছে। কারণ অমিত শাহ তিনি আসবেন, সভা করবেন, এই যে উচ্ছ্বাস, এই যে আবেগ, সেটা কখনোই রাজ্য নেতৃত্ব বা কাউকে দিয়েই, বিজেপির কোনো নেতাকে দিয়েই সেটাকে তার বিকল্প বা সেই শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়, এটা বিজেপিও জানে। কিন্তু যে পরিস্থিতি, সেই বাস্তব অবস্থাটাকে তো মানতেই হবে। তার যে শারীরিক প্রতিকূলতার মধ্যে তাকে যে আসতে হয়েছিল, সেটা একদমই রাজনৈতিক একটা চূড়ান্ত বাধ্যবাধকতার জায়গা থেকে। 19শে জানুয়ারি ব্রিগেডের যে সমাবেশে, যেখানে মোদী বিরোধী জোটের যে বার্তা, যে ছবি দিয়েছে, এবং শুধু সেটা আমাদের রাজ্যে নয়, গোটা দেশ জুড়ে তার যে প্রতিক্রিয়া হয়েছে, 23টি দলের, রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।
ফলে সার্বিকভাবে যে জোটবার্তা, যে মোদী বিরোধী যে একটা প্রতিষ্ঠান সেই যে তৈরি হওয়া, সেটা আগামী লোকসভা নির্বাচনের ক্ষেত্রে একটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা বিজেপির কাছে একটা অত্যন্ত বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ সর্বভারতীয় সভাপতি হিসেবে অমিত শাহ দায়বদ্ধতা সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করা এবং সেটাকে মোকাবিলা করার জন্য তিনি নিজেই বলেছেন গতকাল মালদার সভা থেকে যে একদমই আমরা শুনেছি গতকাল তার বক্তব্য, এবং আজকে তাকে ছাড়াই দু জায়গাতে বিজেপি নেতৃত্ব সভা করবেন। আদৌ সেই জৌলুস বজায় রাখতে পারেন কিনা সেটাই এখন বিজেপি নেতৃত্বের কাছে চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ অরূপ, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি।